আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যেটা যে কোনো গল্পের থেকে অনেক আলাদা। আসলে আমাদের আজকের গল্পের নায়কের একটা সমস্যা আছে, আর এই সমস্যাটা এমন একটা সমস্যা যেটা দুনিয়ার আর কারো নেই। তার শুধু নিজের জন্মদিন বাদে বাকি পুরো বছরের কোনো দিনের কথাই মনে থাকে না। তার মানে অবস্থাটা ঠিক এরকম, দেশে ঘুম থেকে উঠলে যেন চোখের পলকে 1 বছর পার হয়ে যায়। এখন আপনারাই বলুন, এমন অবস্থা হলে একজন মানুষের জীবনে কি কি সমস্যা হতে পারে। গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র ড্যানিকে দেখতে পাই। আজকে ছিল 2008-এর নিউ ইয়ার পার্টি, আর তাই ড্যানি ও নিউ ইয়ারের পার্টিতে এসে তার গার্লফ্রেন্ডকে ভিড়ের মধ্যে পেছন থেকে জড়িয়ে ধরে কিস করে দেয়। কিন্তু একটু পর সে খেয়াল করে এটা আসলে তার গার্লফ্রেন্ড না, এটা অন্য একটা মেয়ে ছিল। ড্যানি তখন বারবার তার কাছে মাপ চাইতে থাকে আর বলে, আসলে এটা আমি ইচ্ছা করে করিনি। রিসেন্টলি আমি আমার গার্লফ্রেন্ডকে ঠিক এমনই একটা ড্রেস কিনে দিয়েছি, আর এজন্যই ড্রেস দেখে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটা তখন বলে ওঠে, ঠিক আছে, সব বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে চড় মারার আগেই এখান থেকে চলে যাও। কিন্তু ততক্ষণে ড্যানির আসল গার্লফ্রেন্ড তার সামনে চলে আসে, আর দেখা যায় আসলে ড্যানি সত্যি কথাই বলেছিল। তার গার্লফ্রেন্ড ঠিক একই ধরনের একটা ড্রেস পরা ছিল, কিন্তু সে দূর থেকে ড্যানিকে অন্য মেয়েকে কিস করতে দেখে ফেলেছিল। তাই সে রাগ করে সাথে সাথেই তার সাথে ব্রেকআপ করে ফেলে। তখন মেয়েটা বলে, আমার দিকে না তাকিয়ে যাও, তোমার গার্লফ্রেন্ডকে মানাও। কিন্তু হাল ছেড়ে দিয়ে বলে, এখন আর কোনো লাভ নেই, ও অনেক বেশি জেদি। আচ্ছা যাই হোক, তুমি কি সিঙ্গেল নাকি? আর এই কথা শুনে মেয়েটা হেসে দেয়। এরপর কথায় কথায় তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই মেয়েটার নাম ছিল এলিস, আর এই এলিসই আমাদের আজকের গল্পের নায়িকা। এরপর আমরা বেশ কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই। এখন ড্যানি আর অ্যালিসের বিয়ে হয়ে গেছে, আর আজকে বিয়ের পর ড্যানির প্রথম জন্মদিন, আর তাই অ্যালিস প্ল্যান করেছিল তারা একসাথে ড্যানির জন্মদিন পালন করবে। তাই সকাল সকাল সে খুব কিউট ভাবে তাকে উইশ করে আর ভালোবেসে বলে, চলো আজকে আমরা বাইরে খেতে যাব। কিন্তু ড্যানি হাসতে হাসতে বলে, না, আমার অনেক কাজ আছে অফিসে, তাই অফিসে যেতেই হবে। এলিসের এটা শুনে একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে নিজেকে মানিয়ে নিয়ে ড্যানির জন্য মজার মজার প্যানকেক বানাতে শুরু করে। কিন্তু সেখানেও ড্যানি বারবার ব্যস্ততা দেখাচ্ছিল। এলিস তখন বলে, এত ব্যস্ত হওয়ার কি আছে, আজকে তোমার জন্মদিন, 10 মিনিট দেরি হয়ে গেলে অফিসে কেউ তোমাকে কিছুই বলবে না। কিন্তু তারপরেও ড্যানি সেই গরম গরম প্যানকেক কোনো মতো খেয়ে অফিসের দিকে রওনা দেয়। আসলে আজকে তো অফিসে একটা রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ছিল, তাই সে বেশ টেনশনে ছিল। অন্যদিকে আমরা এলিসকে দেখতে পাই। এলিস একজন আর্টিস্ট, আর সে তার ছবি আঁকা শেষ করে আবারও দ্রুত রেডি হয়, কারণ আজকে ড্যানির জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। মেহমানরা আসতে শুরু করেছে, তাই এলিস ড্যানিকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কখন আসছো? ড্যানি বলে, এই তো 10 মিনিট। কিন্তু আসলে সে তখনও অফিসে ছিল। অফিস থেকে বের হয়ে এসে ফোন করে অ্যালিসকে বলে, আমি আসার সময় বাবার সাথে দেখা করে আসবো, তাই আমার একটু দেরি হতে পারে। আসলে ড্যানির বাবার ভুলে যাওয়ার রোগ ছিল, তাই তাকে একটা কেয়ার সেন্টারে রাখা হতো। ড্যানি সেখানে এসে তার বাবার সাথে দেখা করে বলে, আজকে আমার বাড়িতে আমার জন্মদিনের পার্টি আছে, তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। এরপর যখন সে আবারও বাড়ির দিকে ফিরছিল, তখন একজন মিস্ত্রি তাকে কল করে আর বলে, তুমি যে বাথরুমের দরজাটা বানাতে দিয়েছিলে সেটা শেষ হয়ে গেছে, তাই এসে নিয়ে যাও। কিন্তু ড্যানি বলে, আমি হয়তো আজকে আসতে পারবো না, কালকে এসে নিয়ে যাব। কিন্তু মিস্ত্রি বলে, আমি কালকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যাব, তাই যদি আজকে নিতে না পারো তাহলে বেশ কয়েকদিন দেরি হবে। এটা শুনে বাধ্য হয়ে ড্যানি আবারও চলে যায় সেই কাঠ মিস্ত্রির কাছে, আর সেখান থেকে দরজাটা নিয়ে গাড়িতে ঢুকিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু ট্রাফিক জ্যাম ঠেলে বাড়িতে আসতে আসতে তার অনেক দেরি হয়ে গেছে। এদিকে পার্টি তখন পুরোপুরি শুরু হয়ে গেছে। দরজা হাতে বাড়িতে ঢুকতে দেখে ড্যানির এক বন্ধু তাকে বলে, কি ব্যাপার, তুমি জন্মদিনে নিজেকে নিজে দরজা গিফট করলে নাকি? এরপর ড্যানি দরজা নিয়ে বাথরুমের কাছে আসে সেটা ফিক্স করার জন্য, আর তার সাথে তার বেস্ট ফ্রেন্ড রিও সঙ্গ দিচ্ছিল। রিও তখন বলে, আমরা তো ভাবছিলাম তুমি হয়তো পরেও জন্মদিনে তোমার বাড়ি ফিরবে, কিন্তু এত দিন রাত কাজ করে আসলে তুমি জীবনে কি পাবে? ড্যানি তখন বলে, এখন আমার বয়স 30, তাই এখন থেকে আরো 10 বছর পর প্রচুর কাজ করব, আর যখন বয়স 40 হবে তখন আমাদের বাচ্চাও হয়ে যাবে, আর তখন এলিস আর বাচ্চাদেরকে নিয়ে আরামে দিন কাটাবো, এটাই আমার প্ল্যান। কিন্তু রিও বলে, ভবিষ্যৎ বাদ দাও, বর্তমানে বাঁচতে শেখো বন্ধু, ভবিষ্যতের খুশির জন্য আজকের দিনটাকে নষ্ট করো না। কিন্তু ড্যানি তার বন্ধুর কথা তেমন একটা কানে নেয় না। এরপর পার্টির আসল মজা শুরু হয়। অ্যালিস ড্যানিকে একটা পেইন্টিং গিফট করে, আর সে কেক কাটে, আর তখনই হঠাৎ করে সবকিছু কেমন যেন স্লো হয়ে যায়। এরপর ড্যানি চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে, কিন্তু সে ঘুম থেকে উঠেই দেখে এলিস ওয়াশরুমে বমি করছে। তাই সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কালকে রাতে বেশি মদ খেয়ে ফেলেছিলে নাকি? কিন্তু এলিস একটু রাগ হয়ে বলে, তুমি কি
পাগল নাকি? এই অবস্থায় আমি ড্রিঙ্কস করব কেন? ড্যানি আসলে বুঝতে পারছিল না এলিস কোন অবস্থার কথা বলছে। সে বাইরে বের হয়ে এসে দেখে তাদের বাড়িটা একটু অন্যরকম লাগছে। তাই সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত দ্রুত সবকিছু গুছিয়ে ফেললে কিভাবে? এলিস আবারও অবাক হয়ে জিজ্ঞেস করে, কি গোছাবো, সব তো এমনই ছিল, হ্যাপি বার্থডে। ড্যানি বুঝতে পারছিল না এলিস কতবার তার জন্মদিন পালন করতে চায়। হঠাৎ করে সে খেয়াল করে এলিসের পেট একটু বড় বড় লাগছে। তাই সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, গতকাল পার্টিতে একটু বেশি খেয়ে ফেলেছিলে নাকি? কিন্তু তখন সে দেখে আসলে সত্যি সত্যি এলিসের পেট বড় হয়ে গেছে। এলিস তখন জিজ্ঞেস করে, কোন পার্টির কথা বলছো তুমি? কালকে তো কোনো পার্টি ছিল না। তখন ড্যানি আবারও বলে, কেন, গতকালকে আমার জন্মদিন ছিল আর তুমি আমাকে একটা সুন্দর পেইন্টিং গিফট করেছিলে, মনে নেই? তখন এলিস বলে, তুমি কি 1 বছর ধরে কোমায় ছিলে নাকি? ওই ঘটনা তো 1 বছর হয়ে গেছে আর তোমার জন্মদিন আজকে, গতকালকে ছিল না। এবার ড্যানি একটু অবাক হয়ে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি এটা 2011 সাল, তার মানে 1 বছর পার হয়ে গেছে। কিন্তু ড্যানি কিছুতেই বুঝতে পারছিল না তার কোনো কিছু মনে নেই কেন। এলিস ভাবছিল হয়তো গতকাল ড্যানি অফিসের পর একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এজন্য তার হ্যাংওভার হচ্ছে। তাই সে ড্যানিকে বলে, তুমি এক কাজ করো, আজকে রেস্ট নাও, অফিসে যাওয়ার দরকার নেই। কিন্তু ড্যানি বলে, অফিসে তো যেতেই হবে, কিন্তু আজকে একটু দেরি করে যাব। এটা বলে সে আবার একটু ঘুমানোর জন্য যায়। আর এবার ঘুম থেকে উঠে এসে দেখে এলিসের পেট আবারও আগের মতো নরমাল হয়ে গেছে। ড্যানি এলিসকে দেখে বলে, আমি একটু আগে স্বপ্ন দেখেছিলাম তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। এলিস এটা শুনে বলে, তুমি কি পাগল নাকি? কয়েকদিন আগেই তো একজনকে জন্ম দিলাম, 2 বছরের আগে, আর এমন কোনো কথা বলবে না। ঠিক তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। ড্যানি এসে দেখে সত্যি সত্যি তাদের বাড়িতে একটা বাচ্চা আর এলিস তার সাথে খেলছিল। ড্যানি কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। একটু আগেই ঘুম থেকে উঠে সে দেখলো এলিস প্রেগনেন্ট, আর আবারও ঘুম থেকে উঠে দেখছে তাদের বাচ্চাও হয়ে গেছে। কিন্তু ড্যানির তো কিছুই মনে নেই, সে এটাও জানে না তাদের বাচ্চা ছেলে নাকি মেয়ে। যাই হোক, একটু বুদ্ধি করে তাদের বাচ্চার নাম জেনে নেয়। তাদের একটা মেয়ে হয়েছিল আর তার নাম ছিল গেবি। এরপর আর দেরি না করে সে সোজা একটা থেরাপিস্টের কাছে চলে আসে আর সে ডাক্তারকে বলে, আমার পুরো 2 বছরের কোনো কিছুই মনে নেই, আমি ঘুম থেকে উঠলেই দেখি 1 বছর পার হয়ে গেছে, আমার কি আমার বাবার মতো ডিমেনশিয়া হয়েছে? কিন্তু ডাক্তার তখন বলে, না, আমি তোমার ব্রেনের সব চেক আপ করছি, তুমি পুরোপুরি সুস্থ, কিন্তু আমার মনে হয় তুমি অফিসের কাজ নিয়ে একটু বেশি প্রেসারে আছো, তাই কিছুদিন ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটাও। এরপর ড্যানি আবার বাড়ি ফিরে আসে আর সে এসে দেখে গেবি অনেক কান্নাকাটি করছে। এলিস তার পেইন্টিং এর কাজ করার চেষ্টা করছিল। ড্যানি তখন এলিসকে বলে, বাচ্চাটাকে একটু শান্ত করো না। এটা শুনে এলিস প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, তুমি নিজে একটু ওকে কোলে নিয়ে আদর করলে কি হয়? জীবনে তো কখনোই বাচ্চা পালতে আমাকে সাহায্য করে না, আজকে তো বাড়িতেই আছো। এটা শুনে ড্যানি বুঝতে পারে আসলে সে এখনো একবারও তার বাচ্চাকে কোলে নেয়নি। সে একটু অবাক হয়ে এলিসকে জিজ্ঞেস করে, আমি কি কখনোই তোমাকে সাহায্য করি না? এলিস আরো রেগে গিয়ে বলে, সাহায্য করবে কি, তুমি তো সারাদিন অফিস নিয়ে পড়ে থাকো, অফিসের কাছ থেকে আমাদের জন্য সময়টা বের করতে পারো না। এমনিতে ড্যানি তার সাথে কি হচ্ছে সেটা বুঝতে পারছিল না, তার উপরে আবার পরিবারের এই অবস্থা। এলিসের কথাই পরিষ্কার বোঝা যাচ্ছিল সে মোটেও তার সাথে খুশি নেই। ড্যানি ওয়াশরুমে যায় একটু ফ্রেশ হতে, কিন্তু সে নিজের মুখে পানি দিয়ে মুখ তুলতেই আবারও 1টা বছর কেটে যায়। হঠাৎ করে তার মুখে মোস চলে এসেছে, সেই সাথে তার চেহারায় বয়সের ছাপ পড়েছে। ফ্রেশ হয়ে ড্যানি ডাইনিং টেবিলে আসতেই দেখে এলিস তার জন্য কেক বানিয়েছে। আজকে তার 43তম জন্মদিন। এলিস তাকে বার্থডে উইশ করে, কিন্তু তার বলার ভঙ্গিতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল ভালোবাসা আর আগের মতো নেই। ড্যানি ক্যালেন্ডারের দিকে তাকালে খেয়াল করে এটা 2013। দেখতে দেখতে একদিনের মধ্যেই যেন 3 বছর পার হয়ে গেছে। ড্যানি এলিসকে জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা কি আমার সাথে খুশি? এলিস বলে, যাক, অন্তত এতদিনে তোমার জিজ্ঞেস করার সময় হয়েছে। 3 বছর ধরে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি অনেক পাল্টে গেছো। আমার আর বাচ্চার জন্য তোমার কোনো সময় নেই, কিন্তু অফিসের কাজের জন্য তুমি সারাটা দিন ব্যস্ত থাকতে পারো। কিন্তু আজকে তোমার জন্মদিন, তুমি আজকের দিনটা আমাদের সাথে কাটাও। এটা শুনে ড্যানি বলে, আচ্ছা ঠিক আছে, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথেই আছি, কিন্তু দুপুরের পর আমাকে অফিসে যেতে হবে। তখন এলিস বলে, ঠিক আছে, আমাদের সাথে সময় কাটানোর কোনো দরকার নেই, তুমি তোমার অফিস নিয়ে থাকো, কিন্তু যাওয়ার আগে গেবিকে গুড বাই বলে যাও। ড্যানি বাইরে গিয়ে দেখে গেবি অনেক বড় হয়ে গেছে, সে এখন হাঁটতে পারে, এমনকি তাকে বাবা বলে ডাকে। ড্যানি খুশিতে এলিসকে বলে, দেখো, গেবি প্রথম আমাকে বাবা বলে ডেকেছে আর সে এখন হাঁটতেও পারে। কিন্তু এলিস বলে, গেবি 3 মাস ধরে হাঁটছে আর তার প্রথম শব্দ বাবা না, সে মা বলে ডেকেছে। কিন্তু তোমার তো আমাদের জন্য কোনো সময় নেই, তুমি তো এসব কিছু খেয়াল করো না। ড্যানি কথাগুলো শুনে বুঝতে পারে সে আসলে অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তার পরিবার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই অফিসে যাওয়ার আগে সে তার বন্ধু রিওর সাথে দেখা করতে আসে আর ড্যানি তার
বন্ধুকে বলতে থাকে তার সাথে কি কি ঘটছে। রিও প্রথমে সবকিছু মন দিয়ে শুনে তারপর বলে, হ্যাঁ আমি এমন ঘটনা তো মুভিতে দেখেছি, হয়তো সবকিছু সত্যি হবে। রিওর কথায় ড্যানি বুঝতে পারে সে তার সাথে মজা করছে, তাই সে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার শেষ দেখা হয়েছে কবে? রিও বলে, তোমার সাথে আমার গত 3 মাস আগে কথা হয়েছে। তুমি বলেছিলে তোমার কাজের প্রেশারের কারণে তুমি তোমার ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছ, এমনকি তুমি থেরাপিস্টের কাছেও গিয়েছিলে। তাই আমার মনে হয় তোমার অফিসের কাজই সবকিছুর মূল সমস্যা। তোমার উচিত এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করা। ড্যানি বুঝতে পারে আসলে সে কাজের প্রেশারে এত বেশি ডুবে যাচ্ছে যে পরিবার থেকে সে দূরে সরে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নেয় চাকরিটা আজই ছেড়ে দেবে। এটা ভাবতে ভাবতে সে অফিসে এসে পৌঁছায়, কিন্তু অফিসে ঢুকতেই তার ড্রেস পাল্টে যায়, একদম কোট স্যুট পরা বড় কোন অফিসার। আসলে এর মধ্যে আরেক বছর পার হয়ে গেছে আর সে এখন এই কোম্পানির ডিরেক্টর, কিন্তু তার নিজেরই এই বিষয়টা বিশ্বাস হচ্ছিল না। তাই সে এর আগের ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টের কাছে আসে, তার নাম ক্যাটি, আর ক্যাটিকে জিজ্ঞেস করে, আচ্ছা এই কোম্পানির ডিরেক্টরকে? ক্যাটি মনে করে হয়তো ড্যানি মজা করছে, তাই সে বলে, স্যার আপনি ছাড়া আর কে? ড্যানি আবারও জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে আছে আমি ডিরেক্টর কিভাবে হলাম? ক্যাটি তখন বলে, স্যার আমাদের আগে ডিরেক্টর পেনশনে গেছেন, আর তাই যাওয়ার আগে তিনি আপনাকে তার পজিশনটা দিয়ে গেছে, কারণ আপনি এই কোম্পানির জন্য অনেক কাজ করেছেন। ড্যানি এখন বলে, কিন্তু আমি তো চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। ক্যাটি তখন বলে, আপনার এই পজিশনটা অনেকের জন্যই স্বপ্নের, আর আপনি এখন এটা পেয়ে ছেড়ে দিতে চাচ্ছেন কেন? ড্যানি বলে, চাকরির জন্য আমি আমার পরিবার থেকে দূরে সরে যাচ্ছি। ক্যাটি বলে, স্যার এই পজিশনে আসাটা মোটেই সহজ না, তাই আপনার উচিত হবে এই ব্যাপারটা আবারও ভেবে দেখা। এটা বলে ক্যাটি ড্যানিকে একটা গিফট দিয়ে বলে, হ্যাপি বার্থডে স্যার। অফিস শেষ করে ড্যানি নিচে নেমে আসে, কিন্তু সে তার গাড়িটা খুঁজে পাচ্ছিল না। তখন পকেটে থাকা চাবির রিমোট চাপ দিতে দেখে তার আগের গাড়িটা আর নেই, এখন তার কাছে একটা লাক্সারিয়াস গাড়ি আছে। গাড়িতে করে বাড়ি ফিরতে ফিরতে ড্যানি ভাবছিল তাকে অবশ্যই যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে, হয় পরিবার না হয় চাকরি। আর সে মনে মনে পরিবারকে বেছে নেয়। আর ঠিক তখনই এলিসের ফোন আসে। এলিস বলে, আজকে সময় মতো কাউন্সেলিং এ চলে আসো। ড্যানি জানতো না কিসের কাউন্সেলিং, কিন্তু উল্টো জিজ্ঞেস করে সে এলিসকে রাগাতে চাচ্ছিল না, তাই চুপচাপ কাউন্সেলিং এর লোকেশন জেনে সেখানে চলে আসে। আর এখানে আসার পর বুঝতে পারে পরিস্থিতি অনেক সিরিয়াস, কারণ কয়েক মাস আগে তারা ডিভোর্সের জন্য আপিল করেছে, আর এখন সেটার কাউন্সেলিং চলছে। উকিল তাদের দুজনকে আবারও বোঝায় ডিভোর্স না করার জন্য, কারণ তাদের এখন একটা বাচ্চা আছে। ড্যানি নিজেও চাচ্ছিল না ডিভোর্স নিতে, তাই সে বলে, আমার কোনো অবজেকশন নেই আমার স্ত্রীর উপর, আমি তাদের দুজনকে নিয়ে থাকতে চাই। কিন্তু এলিস তখন বলে, তুমি গত কাউন্সিলিং এ বলেছিলে তোমার পরিবার ভালো লাগে না, এজন্য তুমি বেশিরভাগ সময় অফিসে কাটাও, আর তাই আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। ড্যানি তো জানে না সে আগের কাউন্সিলিং এ কি বলেছে, কারণ তার তো কিছুই মনে নেই। তাই সে উকিলকে বলে, ঠিক আছে আপনি আরেকটা ডেট দিন এবং এর পরের ডেটে আমি নিজেকে পাল্টে ফেলবো। উকিল তার কথায় রাজি হয়। এরপর তারা দুজনে বাইরে চলে আসলে ড্যানি বলে, ঠিক আছে চলো এখন বাড়ি যাই। কিন্তু এলিস বলে, আমার মন ভালো লাগছে না, তুমি বাড়িতে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। তাই ড্যানি একাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে ভাবতে থাকে তার সাথে এসব কি হচ্ছে। চোখের পলকে একটা বছর কেটে যাচ্ছে, আর এখন তার পরিবার ভেঙে যাওয়ার মতো অবস্থা। এসব কিছু ভাবতে ভাবতে সে ফ্রিজ থেকে একটা বিয়ার বের করে সেটা একটু খেয়ে আবারও ফ্রিজে ঢুকিয়ে রাখে। আর ঠিক তখনই আরো একটা বছর কেটে যায়। ড্যানির অবস্থা এখন আগের থেকে আরো খারাপ, পুরো বাড়ি নোংরা হয়ে আছে। সে বুঝতে পারছিল না এলিস আর গেবি কোথায়। তাই সে এলিসকে ফোন করে আর বলে, কি ব্যাপার, আমি তো বাড়িতেই আছি, তোমরা কোথায়? এলিস অন্য পাশ থেকে রেগে গিয়ে বলে, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? কাজের প্রেসারে তোমার এটাও মনে নেই যে আমি এখন তোমার সাথে থাকি না? এটা বলে সে ফোনটা কেটে দেয়। ড্যানি বসে বসে ভাবছিল তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই কেয়ার সেন্টার থেকে ফোন আসে আর তাকে দ্রুত সেখানে আসতে বলা হয়, কারণ তার বাবা ছাদের উপর থেকে উঠে সুইসাইড করার চেষ্টা করছে। ড্যানি সোজা কেয়ার সেন্টারে চলে আসে আর আজ 5 বছর পর তার বাবার সাথে দেখা হচ্ছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি মরতে চাও কেন বাবা? ড্যানির বাবা বলে, আমার এখানে কিছুই ভালো লাগে না, আমি তোমার মায়ের কাছে যেতে চাই। কিন্তু ড্যানি কোনো রকমে তার বাবাকে বুঝিয়ে নিচে নিয়ে আসে আর সে আবারও বাড়িতে ফিরে আসে। রুমে ঢুকতে রান্নাঘরের শব্দ শুনে ড্যানি মনে করে হয়তো এলিস বাড়ি ফিরে এসেছে। সে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু ভিতরে তাকাতেই দেখে এটা তো ক্যাটি। ড্যানি তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এখানে কেন? ক্যাটি তখন ড্যানিকে জড়িয়ে ধরে বলে, আমি অফিস থেকে কেবলই ফিরলাম, তাই ভাবছিলাম আমাদের জন্য ডিনার বানাই। আসলে ফ্রিজ থেকে বিয়ার করার সময় যে একটা বছর কেটে গেছে, এই 1 বছরে ড্যানি আর ক্যাটি এখন একসাথে থাকছে।
ড্যানির তো কিছুই মনে নেই, তাই সে ক্যাটিকে জিজ্ঞেস করে আমরা কতদিন হলো একসাথে আছি। ক্যাটি বলে কেন 7 মাস। ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। ড্যানি বুঝতে পারে হয়তো এলিস এসেছে, তাই সে ক্যাটিকে বলে তুমি দ্রুত বাথরুমে লুকাও, এলিস এসেছে। কিন্তু ক্যাটি বলে তো কি হয়েছে, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। ড্যানি বলে তোমাকে যেটা বলেছি সেটা করো, আমি এলিসের সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। ড্যানির রিকোয়েস্টে ক্যাটি না চাইতেও অন্য রুমে চলে যায়। এলিসকে নিয়ে ড্যানি ভেতরে আসে আর তাকে বলে আমি সত্যি সত্যি তোমাকে আর গেবিকে নিয়ে বাঁচতে চাই, তোমরা দুজন ছাড়া আমার জীবনে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। এসব কথা বলে সে এলিসকে আবারও একসাথে থাকার জন্য রাজি করিয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই এলিস খেয়াল করে বাড়িতে ড্যানি ছাড়াও অন্য কোনো মেয়ে আছে, কারণ চারিদিকে মেয়েদের জামা কাপড় ছড়িয়ে আছে। তাই সে আবারও ড্যানিকে ধোঁকাবাজ বলে রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। এলিস চলে যাওয়ার পর ক্যাটি বাইরে আসলে ড্যানি তাকে বলে দেখো আজকের পর থেকে যদি আমি কখনো তোমার সামনে যাই, তোমাকে প্রপোজ করি, তাহলে আমার মুখের উপর আমাকে নিষেধ করে দিও। আমি একা থাকতে চাই আর এরপর থেকে কখনো এই বাড়িতে আসবে না। ড্যানির কথা শুনে ক্যাটি তো রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই আরো 1 বছর পার হয়ে যায়। ড্যানির বাড়ির ভেতরে সবকিছু পাল্টে গেছে আর ক্যাটি আবারও ড্যানিকে বার্থডে উইশ করে। কিন্তু ড্যানি বলে তোমাকে না বলেছিলাম আমি তোমার সামনে আসলে আমাকে রিজেক্ট করে দিও, তাহলে তুমি আবার কেন এই বাড়িতে এসেছো। ড্যানির এমন কথা শুনে ক্যাটি বলে তুমি আমার সামনে এসে বাচ্চাদের মতো কেঁদে আমাকে রিকোয়েস্ট করেছো তোমার জীবনে ফিরে আসার জন্য, আর এখন তুমি আবার আগের মতো পাগলামি করছো। আমার দরকার নেই তোমার মতো বয়ফ্রেন্ডের, তোমার থেকে ভালো বয়ফ্রেন্ড আমি খুঁজে নেব। এটা বলে ক্যাটি রাগ হয়ে আবারও সেখান থেকে চলে যায়। ড্যানি বাইরে এসে দেখে তার অফিসের সবাই তার বাড়িতে এসেছিল তার জন্মদিন পার্টি উপলক্ষে। কিন্তু ড্যানি এদের কাউকেই চেনে না, কারণ গত 1 বছরের কোনো কিছুই তার মনে নেই। তাই সে সবাইকে বলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই এখন আর কোনো পার্টি হবে না, তোমরা সবাই চলে যাও। কিন্তু সে তার বন্ধু রিওকে থেকে যেতে বলে। এরপর 2 বন্ধু বসে কথা বলতে থাকে। ড্যানি রিওকে বলে তোমার মনে আছে 6 বছর আগে আমি তোমাকে বলেছিলাম জীবনের এই পর্যায়ে এসে আমি রিটায়ার করতে চাই, কিন্তু আগে তো 1 বছর একদিনে পার হতো, কিন্তু এখন যেন চোখের পলক ফেলতেই 1টা বছর কেটে যাচ্ছে। ড্যানির কথা শুনে রিও বলে হ্যাঁ এসব কিছুই হয়তো দামি মদের কারণে হচ্ছে, তুমি চলো আমার সাথে একটা রোলার কোস্টার রাইড করে এসো, ভালো লাগবে। আসলে রিও ড্যানিকে গত 6 বছর ধরে তার প্রতি জন্মদিনে রোলার কোস্টার রাইড করতে ইনভাইট করে, কিন্তু ড্যানি বারবার এটা এড়িয়ে যায় আর বলে আমার নিজের জীবনটাই রোলার কোস্টার থেকে কোনো অংশে কম না, আর তুমি আছো বাচ্চাদের মতো পার্কে গিয়ে রোলার কোস্টারে ওঠা নিয়ে। এটা শুনে রিও আবারও হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ড্যানি আবারও এলিসের বাড়িতে এসেছে তার সাথে দেখা করতে, কিন্তু এলিস মোটেই তার কোনো কথা শুনতে রাজি না, কারণ প্রত্যেক জন্মদিনে ড্যানি তার সাথে ভালো কথা বলে, কিন্তু পুরো বছর আর কোনো খোঁজ থাকে না। তাই এলিস এবার রেগে গিয়ে তাকে এক গাদা কথা শুনিয়ে দেয়। সে বলে প্রত্যেক জন্মদিনে তুমি আমার সামনে এসে এমন করে কথা বলো যেন তুমি সত্যি পাল্টে যাবে, কিন্তু তুমি কখনোই পাল্টাও না। তার থেকে ভালো তুমি ক্যাটিকে নিয়েই থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কাছে আমার কোনো সময় নেই, আর আমি কোনো রোবট না যাকে ইচ্ছা মতো অন করলে আবার অফ করে দিলে। এটা বলে এলিস দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে যায়। ড্যানি তখন বারবার দরজায় নক করতে থাকে আর এবার দরজা খুলে একটা অপরিচিত লোক। ড্যানি তাকে জিজ্ঞেস করে তুমি কে আর এলিস কোথায়, আর এবার আমরা দেখতে পাই আসলে এর মধ্যে আরো 1 বছর কেটে গেছে, আর যে লোকটা দরজা খুলেছে সে আসলে এলিসের নতুন বয়ফ্রেন্ড। এলিস তখন ড্যানিকে দেখে বলে ঠিক আছে তুমি যখন চলে এসেছো তখন আমাদের কুকুর আর গেবিকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসো। ড্যানি দেখে গেবি এখন অনেক বড় হয়ে গেছে, সে স্কুলে যাচ্ছে। গেবিকে নিয়ে ড্যানি পার্কে এসে তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি পছন্দ। গেবি তখন বলে বাবা তুমি কি সবসময় আমার সাথে এরকম থাকতে পারো না। আসলে গত 1 বছর ধরে ড্যানি তার মেয়ের সাথে এভাবেই দেখা করতে আসে, কিন্তু গেবিকে পার্কে খেলতে বলে সে সবসময় ফোনেই ব্যস্ত থাকতো। ড্যানি বুঝতে পারে সে তার মেয়ের সাথেও কানেকশন করতে পারছিল না, তাই সে বলে ঠিক আছে আজকের পর থেকে যদি কখনো আমি তোমার সামনে ফোনে ব্যস্ত থাকি তাহলে আমাকে নিষেধ করবে। কিছুক্ষণ পর বাবা আর মেয়ে বাড়ি ফিরে আসে আর এলিসের কুকুরটা ড্যানির পায়ের কাছে একটা বল নিয়ে আসে। সে বলটা ছুঁড়ে মারতেই কুকুরটা দৌড়ে গিয়ে বল আনতে ফেরত আসে, আর এর মধ্যে কুকুরটা অনেক বড় হয়ে গেছে, তার মানে আরো 1টা বছর কেটে গেল। ঠিক তখনই ড্যানির কাছে রিওর কল আসে। সে রিওর সাথে দেখা করতে আসলে দেখতে পাই রিও এখন ক্যান্সারে আক্রান্ত আর সে হয়তো বেশি দিন বাঁচবে না। বন্ধুর এমন অবস্থা দেখে ড্যানির অনেক মন খারাপ হয়ে যায়, আর কখন তার চোখের পলকে আরো 1টা বছর কেটে যাবে, হয়তো এটাই রিওর সাথে তার শেষ
শেষ দেখা। এসব কিছু ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে আসে, আর বাড়িতে এসে ড্যানি একা বসে তার জীবনের সব স্মৃতিগুলো ভাবতে থাকে। এলিসের সাথে প্রথম দেখা, আর 1 বছরের প্রেম করার পর বিয়ে, তার সাথে ঘোরাফেরা করা, এলিসের বানানো পেইন্টিং আর একসাথে তাদের তোলা ছবিগুলো দেখে ড্যানি ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। আর এখন আপন বলতে জীবনে কেউ নেই, আর তাই হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে। সে কেয়ার সেন্টারে আসে তার বাবার সাথে দেখা করতে। ড্যানির বাবার অবস্থা এখন আগের থেকে অনেক বেশি খারাপ। সে তার নিজের ছেলেকেও মনে করতে পারছে না। হঠাৎ করে ড্যানির বাবার কাশি শুরু হয়, তাই ড্যানি তার জন্য পানি আনতে যায়, কিন্তু পানি নিয়ে ফিরে এসে দেখে তার মধ্যে আরো 1 বছর কেটে গেছে। এখন তার বাবা আর বেঁচে নেই, সেখানে শুধুমাত্র তার বাবার কিছু স্মৃতি পড়ে আছে। আসলে এই জিনিসগুলোকে নিতেই সেখানে এসেছে। আর আজকেও তার জন্মদিন, কিন্তু তাকে উইশ করার মতো কেউ নেই। তখনই তার মনে পড়ে তার বন্ধু রিওর কথা। সে ভাবছিল রিও কি এখনো বেঁচে আছে, তাই ড্যানি রিওকে ফোন করে, কিন্তু রিও তার ফোন ধরছিল না। ড্যানি টেনশন নিয়ে বাইরে আসে, আর বাইরে আসতেই দেখে রিও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আসলে তার ক্যান্সার ভালো হয়ে গেছে, আর সে এখন পুরোপুরি সুস্থ। বন্ধুকে দেখে ড্যানি অনেক বেশি খুশি হয়, তাই সে বলে, তুই প্রতি বছর আমাকে বলতি না রোলার কোস্টার রাইড করার জন্য? চল আজকে আমার ইচ্ছাটা পূরণ করে ফেলি। ড্যানির কথা শুনে রিও অনেক বেশি খুশি হয়। এরপর দুই বন্ধু মিলে পার্কে এসে বাচ্চাদের সাথে এনজয় করতে থাকে। আসলে ড্যানির কাছে এখন বর্তমানের খুশিটাই অনেক কিছু। সে আর ভবিষ্যৎ নিয়ে ভাবে না, কারণ চোখের পলকেই তার জন্য সময় চলে যাচ্ছে। দুই বন্ধু মন ভরে রোলার কোস্টার রাইড করে। দেখতে দেখতে ড্যানির জীবন থেকে 10 বছর চলে গেছে, আর এখন তার বয়স 50। সে সিদ্ধান্ত নেয় সে আর কোনো কাজে যাবে না, তাই সে সোজা কোম্পানিতে এসে রিজাইন করে দেয়। আর সেই সাথে সে ক্যাটির কাছে মাপ চায় যে সেদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। এরপর বাড়ি ফেরার সময় এলিসকে ফোন করে বলে, আমি জীবনে তোমার কাছে আর কিছুই চাইবো না, কিন্তু তুমি আর গেবি কি শুধু আজকের জন্য আমার জন্মদিনে বাড়িতে আসতে পারবে? আমরা 3 জন একসাথে সময় কাটাবো। আসলে এলিসের সেই বয়ফ্রেন্ডের সাথে তার তেমন বনিবনা হয়নি, আর তাছাড়াও ড্যানিও গত 3 বছর ধরে আর কোনো মেয়ের সাথে রিলেশনে যায়নি। এজন্য এলিস ড্যানির কথা মেনে নেয়, আর ড্যানি বাড়ি ফেরার সময় তার মেয়ের জন্য একটা কুকুরছানা কিনে নিয়ে আসে। বাড়িতে এসে তার 3 জন একসাথে অনেক মজা করছিল। বিগত 10 বছরে ড্যানি কখনো এত ভালো সময় কাটায়নি। সে তার পরিবারের সাথে এতটা বন্ডিং কখনো ফিল করেনি। রাত হতে ড্যানি এলিসকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। যদিও এলিস তার অনেক কথাই বুঝতে পারছিল না, কিন্তু ড্যানি আর এলিস তাদের দুজনের প্রথম দেখা থেকে শুরু করে এই ঘরে যা যা করেছিল সেই সব কিছু নিয়ে কথা বলছিল, আর তাদের পুরাতন স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠেছে। সেদিন রাতে ড্যানি গেবিকে ঘুম পাড়াতে তাকে গল্প পড়ে শোনাচ্ছিল, আর ঘুমানোর আগে সে নিজেও মনে মনে বলতে থাকে, এই ঘুম থেকে উঠলে হয়তো আমার জীবনে আরো 1 বছর চলে যাবে, কিন্তু আমি আমার এই জীবনটাকে চাই। এটা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখতে পায় তার পাশে গেবি নেই, অর্থাৎ তার 1 বছর পার হয়ে গেছে। কিন্তু যখন সে বাইরে আসে, দেখতে পায় গেবি আর এলিস তার জন্য প্যানকেক বানাচ্ছে। কিন্তু আজকে তার জন্মদিন না, আসলে তার জন্মদিন গতকাল ছিল। তার মানে সে অবশেষে এই টাইম লুপ থেকে বের হতে পেরেছে। অবশেষে 10 বছর পর সে তার জন্মদিন ছাড়া একটা সাধারণ দিনে ঘুম থেকে উঠছে, কারণ আজকে ছিল 27 অক্টোবর, কিন্তু ড্যানির জন্মদিন ছিল 26 তারিখ। আর এটা বুঝতে পেরে ড্যানি যে মনে মনে কত খুশি হয় সেটা সে কাউকে বোঝাতে পারছে না। তাই সে এলিসের কাছে আরেকটা সুযোগ চায়। ড্যানি বলে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর কোনো ভুল করব না। এখন থেকে আমি শুধু তোমাকে আর কেবিকে নিয়ে থাকবো। আমি চাকরিটাও ছেড়ে দিয়েছি। কিন্তু 10 বছর ধরে কথা দিয়ে কথা না রাখা ড্যানিকে এলিস কিভাবে বিশ্বাস করবে? তাই সে বলে, আমার একটু সময় প্রয়োজন। ঠিক তখন কেবিকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, প্যানকেক কি হয়ে গেছে, আমরা খেতে পারি? ড্যানি তখন বলে, না এখনই না, আগে এটা ঠান্ডা হোক, চলো আমরা 10 পর্যন্ত গুনি। কিন্তু কথাটা শুনে এলিস অনেক অবাক হয়ে যায়, কারণ সারা জীবন ড্যানি ব্যস্ততার কারণে গরম প্যানকেক খেয়ে অফিসে চলে যেত। অবশেষে এত বছর পর সে ধৈর্য ধরতে শিখেছে, তাই হয়তো তার মধ্যে এবার পরিবর্তন আসবে। এটা ভেবে এলিস ড্যানির দিকে তাকিয়ে একটা হাসি দেয়, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা আসলে জানি না ড্যানি কোনো টাইম লুপে ফেসে গিয়েছিল, নাকি তার বাবার মতো তার ডিমেনশিয়া ছিল। যাই হোক, সে তার জীবন থেকে 10 বছর হারালেও তার শেষটা কিন্তু সুখের ছিল। সেই সাথে এই 10 বছরের জীবন থেকে সে অনেক কিছু শিখেছে।